ওকে, এখন শেয়ারটা দেখা যাচ্ছে ভাই? জি স্যার, জি দেখতে স্যার, পাচ্ছি। এখন দেখা যাচ্ছে স্যার। আচ্ছা, ঠিক আছে, আমরা শুরু করি আস্তে আস্তে। অলরেডি আমি এই জন্য 4:15 দিতে বলছি, কারণ আস্তে আস্তে একটু দেরি হয়ে যায় হয়তো বা আপনাদের জন্য। আমি জানি না আপনাদের জন্য টাইমটা কনভিনিয়েন্ট কিনা, কারণ এই টাইম ছাড়া আসলে আর কোনো টাইম নেই। হোপফুলি স্যার রোজার আগে এটাই লাস্ট ক্লাস, এরপর থেকে আর প্রবলেম হবে না। হ্যাঁ হ্যাঁ, বাট আমাকে নেক্সট ফ্রাইডে বলছে, আমি বলছি যে না রে ভাই, আমার পক্ষে নেক্সট ফ্রাইডে নেওয়াটা সম্ভব হবে না। আচ্ছা, আমরা আস্তে আস্তে শুরু করি। যথারীতি আজকে আমাদের 4 নম্বর ক্লাসটা হবে শিডিউল অনুযায়ী। এই আমাদের দুই দিনে আমরা তিনটা ক্লাস করছি। তো আপনি একটু আমাকে যদি একটু বলেন কাইন্ডলি, যে আমাদের যে লাস্টে যে ক্লাসটা গেল, যেটা 20 মার্চে গেল, সেই ক্লাসটা এবং এর আগেরটা, আর আপনার দুইটা বা তিনটা এমসিকিউ, দুইটা দুইটা এমসিকিউ টেস্ট দিয়েছেন তাই না? ইয়েস স্যার। আজকে সকালে দেখছিলাম আসলে আপনার কতজন পার্টিসিপেট করছেন, সেখানে দেখলাম আপনাদের পার্টিসিপেশন হার কিন্তু খুবই কম সেকেন্ডটাতে। আমি রাইট? আমি সেটা অবশ্যই আপনাদেরকে মেইল করে দিয়েছি, মেইলটা পাইছেন? আপনাদের কাছে স্যার আমার তো মেইল স্যার, আসে না স্যার। এমন কোনো মেল তো আসেনি আজকে সকালে স্যার। কেন আপনাদের স্যার লিঙ্ক, আমারও আসেনি। আপনাদের লিঙ্কে যদি স্যার পেয়েছি, স্যার পেয়েছি, একটা মিনিট। হ্যাঁ, হ্যাঁ, না স্যার আমি পাই নাই। আমি পেয়েছি। মাহমুদ, মাহমুদ, সকালে পেয়েছেন? স্যার মিলে একটা আসছে স্যার 11টার দিকে, সবাই তো আছে স্যার মিলে। হ্যাঁ, ওই তো। এই মামুন, কে ছেলেটা মেল পায় না কেন? স্যার 10টায়, এই 11টার দিকে পাঠাচ্ছি, কে হ্যাঁ, উনি? 10টা আমি মেল পাইছি। আসে নাই, যে রিপ্লাই অল দিছে সেটা আমাদের কাছে আসে নাই, এটা বলতেছে আর কি। কেন? ভাইয়া আমিও কোনো মেল পাইনি। স্যারে তো সবাই অল অল সবাই কি দিচ্ছে। আচ্ছা আমি এখন আবার ফরওয়ার্ড করতেছি আপনাদেরকে। আমিও কেন মেল পাবে পাই না নাই। কেন? আমার কথা সাথে পাবে না কেন? কারণ আমি স্যার আপনাদেরকে, আমিও পাইনি স্যার। আমি আরেকটা ল্যাপটপ থেকে ঢুকি, দেখেন আমি আপনাদেরকে দেখাই। দেখেন, আমি এই শেয়ারটা বন্ধ করি। এটা যাবো, এটা দেখেন তো, আমি ফরওয়ার্ড করেছি। দেখেন আমি আপনাদেরকে দেখাচ্ছি। দেখেন আমি এই, তো স্যার 4:24 আর মাত্র জাস্ট আসছে। নাও। না, আমি একটা জিনিস একটু কনফার্ম হতে চাই, একজনও কি পান নাই? নো স্যার। আর আমার মেইলে মাত্র আমি 4:24 শো করছে, স্যার এর আগে তো মাত্র স্যার দেখাচ্ছে মাত্র না। আসলো স্যার। মাত্র যেটা আসছে সেটা তো মামুনেরটা আসছে, আমারটা গেছে কিনা? নো স্যার। না স্যার, আসেনি স্যার। আমি একটা স্যার ক্লাসে মামুন ভাইয়েরটা আসছে বাট আপনারটা আসেনি। আচ্ছা, যাই হোক, হোয়াট এভার ইট ইজ, সেটা দেখবো আমি। হুম, আচ্ছা, আমি এখন আপনাদের সাথে আমি, ওকে, যেটা বলছিলাম সেখানে দেখেন আপনারা, আপনার লাস্ট মানে সেকেন্ড এমসিকিউটাতে দিয়েছেন মাত্র 45, ইয়ার আগেরটাতে ছিল প্রায় 78, যদি আমি ভুল না করে থাকি। বা এটা 10টার পরে যদি কেউ দিয়ে থাকেন হয়তো বা সেটা হয়তো অ্যাড হতে পারে। তো যাই হোক, তো আহ, আমি এক্ষেত্রে শুধু আবার একটু বলি যে আপনাদের দুইটা ক্লাস নিয়ে আপনাদের ফিডব্যাকটা কি? স্যার ভালোই তো লাগছে ক্লাস, এন্ড এমসিকিউ এই গুলো আছে। সিনাপসিস পাইছেন আপনারা? এই লাস্ট ক্লাসের সিনাপসিসটা পাইছেন? প্রেজেন্টেশনটা পাইছেন? জি আমি স্যার, আমি পেয়েছি। দুই একজনকে দিয়ে দিছি, নিশ্চয় তারা আপনার দিয়ে দেওয়ার কথা। ওকে, কেউ পান না, কেউ পান না এমন কেউ আছি? স্যার আমার মামুন ভাইয়ের মেল ছাড়া আর কোনো মেল আসে না আর কি। স্যার এটা গ্রুপে দেওয়া হয়েছে স্যার, না যেটা। স্যার আমারও আসে না, মামুন ভাইটা শুধু আসে। আমি মেইল সিনপসিস সবাইকে দিই নাই, আমি ক্লাস ক্যাপ্টেনদেরকে মেবি দিছি, দুই একজনকে দিছি।
ওকে, মানে আপনি একটু ওদের থেকে নিয়ে নিন, যাই হোক। এখন আমরা আসি, লাস্ট ক্লাসে আমরা যে কয়টা টপিকস নিয়ে ডিসকাশন করছিলাম আপনাদের নিশ্চয়ই মনে আছে। তার ভিতরে ছিল সাপ্লিমেন্টারি ডিউটি। আমাদের ভ্যাট আইনটা, নামটা তো আমরা জানি। এই ভ্যাট আইনটার নাম হচ্ছে যে ভ্যালু এডেড ট্যাক্স এন্ড সাপ্লিমেন্টারি ডিউটি 2012। এই সাপ্লিমেন্টারি ডিউটি মিনিংটা কি? সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে যে আমাদের দৈনন্দিন জীবনে যেগুলো লাক্সারিয়াস প্রোডাক্ট, যেগুলো সোশ্যালি ডিজায়ারেবল না, ওই ধরনের প্রোডাক্ট গুলো যখন আমরা কনজিউম করি বা বাই করি বা কনজিউম করতে চাই, ইউজ করতে চাই, তখন গভর্নমেন্টকে অন্যান্য রেভিনিউ ছাড়াও এই আরেকটা এডিশনাল রেভিনিউ দিতে হয়। দিস ইজ কল দ্য সাপ্লিমেন্টারি ডিউটি। এটা রেট প্রায় 5 থেকে প্রায় 500% পর্যন্ত হয়ে থাকে ক্ষেত্র বিশেষে। এবং এটা কোথায় পাওয়া যায়, আমরা আইনের সেই শিডিউল গুলো আপনাদেরকে রেফারেন্স দিয়ে দিছি, যে ওইসব জায়গাতে যে অ্যাসেট গুলো, যে আইটেম গুলোর কথা বলা আছে, যে সার্ভিস গুলোর কথা বলা আছে, যে গুডস গুলোর কথা বলা আছে, এগুলো উপরে সাপ্লিমেন্টারি ডিউটি আপনাকে পে করতে হবে। তারপর আমরা আরেকটা টপিক পড়ছি হচ্ছে ভ্যাট রেজিস্ট্রেশন এন্ড এনলিস্টমেন্ট। আমাদের ভ্যাট আইনের অনেকগুলো ইম্পর্টেন্ট টপিকস এর ভিতরে এই একটা টপিক ছিল যে ভ্যাট রেজিস্ট্রেশনটা কি, কিভাবে ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হয়, কখন ভ্যাট রেজিস্ট্রেশন নিতে হয়, ভ্যাট রেজিস্ট্রেশনের থ্রেশহোল্ড গুলা কি, সেখানে টার্নওভার ট্যাক্সের ভিত্তিতে, টার্নওভারের ভিত্তিতে এনলিস্টমেন্ট এবং রেজিস্ট্রেশন, সেন্ট্রাল রেজিস্ট্রেশন, ভলেন্টারি রেজিস্ট্রেশন, অ্যাজ ওয়েল এজ আমরা 2-3টা কেসও একটু ডিসকাস করার সুযোগ হয়েছিল আমাদের। সেই ছিল আমাদের লাস্ট ক্লাসে ভ্যাট রেজিস্ট্রেশনের টপিকসটা। তারপর এখানে আমাদের আরেকটা টপিক, যেটা ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে সুবিধা দেওয়ার জন্য, ভ্যাটের নেটের আনার জন্য, তাদের বার্ডেনটা কমানোর জন্য, ক্ষুদ্র ক্ষুদ্র ব্যবসায়ীদের জন্য আরেক ধরনের রেভিনিউ সিস্টেম আছে, সেটা হচ্ছে যে টার্নওভার ট্যাক্স। সেই টার্নওভার ট্যাক্সের থ্রেশহোল্ড এবং টার্নওভার ট্যাক্স থাকার জন্য আপনাকে কি কি ক্রাইটেরিয়া মিট করতে হবে, সেই জিনিসটা আমরা লাস্ট ক্লাসে জান্নাত একটু মিউট করেন। হুম। স্যার থ্রেশহোল্ড বলতে কি স্যার 0 থেকে 50 লাখ পর্যন্ত? থ্রেশহোল্ডে তো আপনাদেরকে 30টা, আপনার 0 থেকে 30 লাখ, 30 থেকে 50 লাখ, এগুলোকে বলা হয় থ্রেশহোল্ড। যেমন আপনারা ইনকাম ট্যাক্সে যখন ইনকাম ট্যাক্স ক্যালকুলেশন করেন, যেমন 0 থেকে 3,50,000, 0, তারপরে 1 লাখ, তারপরে 3.5 লাখ, 4.5 লাখ, এবং দিস ইজ কল দা থ্রেশহোল্ড বলি আমরা। ওকে স্যার। আজকে আমরা যে টপিকসটা করবো, আরেকটা ইম্পর্টেন্ট টপিকস করবো, ম্যানার অফ ভ্যাট অ্যান্ড ম্যানার অফ ডিউটি অ্যান্ড ভ্যাট ক্যালকুলেশন অ্যাট ইম্পোর্ট স্টেজ। কোন প্রসেসে আমাদের একটা প্রোডাক্ট যখন ইম্পোর্ট করে আনা হয়, একটা সার্ভিস যখন ইম্পোর্ট করে আনা হয়, সেই ইম্পোর্ট স্টেজে আমাদের ভ্যাটটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, ডিউটিটা কিভাবে ক্যালকুলেট করতে হয়, সেই জিনিসটা দেখবো। আবারও বলি, আরো কয়েকটা টপিকস এর ভিতরে এই টপিকটা হচ্ছে যে একটা ইম্পর্টেন্ট, আরেকটা ইম্পর্টেন্ট টপিকস। আমাদের আরেকটা ভ্যাট ছাড়া আমাদের আরেকটা টপিকস আছে, আপনাদের নিশ্চয়ই জানেন যে কাস্টমস অ্যাক্ট আছে না আপনাদের সিলেবাসে? ইয়েস স্যার। এই আজকে টপিকসটা পার্ট অফ কাস্টমস অ্যাক্ট, মানে এটা কাস্টমস অ্যাক্ট থেকেই এটা নেওয়া, এটা কাস্টমস অ্যাক্টকে কভারেজ দেয়। ওকে, তো আমরা যদি কাস্টমস অ্যাক্টে যদি আমি সেপারেট পড়াই দিলাম, সেখানেও এটা পড়ানো যায়, আবার আমি একসাথে দুটোটা পড়াই ফেলি। আচ্ছা, আসেন আসলে আমরা এই যে ভ্যাট ক্যালকুলেশন, ম্যানার অফ ডিউটি অ্যান্ড ভ্যাট ক্যালকুলেশন অ্যাট ইম্পোর্ট স্টেজ, এটা কি জিনিসটা কি? আপনারা জানেন বাংলাদেশ এজ এ ইম্পোর্ট বেস কান্ট্রি, একটা আমদানি নির্ভর দেশ। আপনি যদি বাংলাদেশের ভৌগোলিক সীমা বাহির থেকে কোনো প্রোডাক্ট, কোনো সার্ভিস বাংলাদেশে আনার সময়, আমদানি করার সময় কাস্টমস অথরিটিকে অনেকগুলো রেভিনিউ প্রোভাইড করতে হয়। সেই রেভিনিউ গুলা কি ধরনের, কি কি হয়? কাস্টম ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি, রেগুলেটরি ডিউটি, ভ্যাট, এআইটি, এআইটি, অনেক ধরনের। এই যে আমরা ডিউটি গুলো দিতে হয়, বিভিন্ন ধরনের রেভিনিউ প্রোভাইড করতে হয়, সেগুলো কিসের উপরে ক্যালকুলেশন করা হয়? দেখা যাচ্ছে যে আপনি এক একজন মনে হয় এক এক ব্যবসায়ী এক এক প্রোডাক্ট এক এক দেশ থেকে আনে। দেখা যাচ্ছে যে সেই দেশের থেকে আনার কারণে এক এক দেশে এক এক রকম প্রাইস থাকে, তাদের জাহাজ ভাড়া ডিফারেন্স থাকে, অন্যান্য খরচের ডিফারেন্স থাকে। তাহলে যাবতীয় সবগুলাকে একটা প্ল্যাটফর্মে এনে সবার জন্য সঠিকভাবে ক্যালকুলেশন করে গভর্নমেন্ট তার রেভিনিউ গুলো এনশিওর করে থাকে। যেমন আমরা আবারও একটা জিনিস বলি, এই যে বাহির থেকে যে আমরা প্রোডাক্টটা আনবো, এই প্রোডাক্টের একটা ভ্যালু ডিটারমাইন করতে হয় প্রথমে, আমি একটু পরে আসতেছি সেটা। সেই ভ্যালু ডিটারমাইনেশনটা করার পরে দেন ওই ডিটারমাইন ভ্যালুর উপরে
গভর্নমেন্ট রেভিনিউর পার্সেন্টেজ গুলো বা এগুলো ক্যালকুলেট করা হয়। এখন এই যে গুডস এর যে ভ্যালুটা ডিটারমাইন করবে, আমাদের আমদানি রপ্তানির ক্ষেত্রে অনেকগুলো ফরম্যাট আছে, অনেকগুলো প্রসেস আছে, সেই প্রসেসগুলো আমরা দেখবো। শুধু এতটুকু আমরা বলি, এখানে দেখেন ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করে। দ্য ভ্যালু অফ গুডস অফ দ্য গুডস এন্ড গুডস ডিটারমাইন ফর দ্য ইম্পোজিশন ইম্পোর্ট ডিউটি আন্ডার দ্য কাস্টমস অ্যাক্ট। কাস্টমস অ্যাক্টের আন্ডারে যেভাবে বলা আছে সেভাবে সাধারণত ভ্যালুটা ডিটারমাইন করা হয়। এখন ভ্যালু ডিটারমিনেশনটা কিরকম, কত রকম আছে একটু দেখি আমরা। আমাদের ভ্যালু ডিটারমিনেশন অনেকগুলো প্রসেসের ভিতরে আসে, একটা সিএনএফ ভ্যালু, যেখানে কস্ট এবং ফ্রেট দুইটাই থাকে। আরেকটা আছে হইলো সিআইএফ ভ্যালু, যেখানে কস্ট, ফ্রেট এবং ইন্স্যুরেন্স তিনটাই থাকে। আরেকটা আছে হইলো এফওবি ভ্যালু, শুধুমাত্র পণ্যের মূল্য। আমি এই স্লাইডটা বোঝানোর সময় আপনাদেরকে একটু অন্যভাবে জিনিসটা বুঝাই। মনে করেন আপনি আমদানি রপ্তানির কথা ভুলে যান। মনে করেন বাংলাদেশে আপনি ঢাকা শহরে কারণ বাজারে আপনি একটা বিজনেস করেন। আপনি কারণ বাজারের একটা প্রোডাক্ট, এই যে প্রোডাক্টের বিজনেস করেন সেই প্রোডাক্টটা আপনাকে রাজশাহী অথবা খুলনা অথবা কুমিল্লা থেকে আপনাকে পারচেস করে আনতে হয়, ওখান থেকে আপনি আনেন। এখন আপনি যে রাজশাহী যে ব্যবসায়ী থেকে আপনি প্রোডাক্টটা আনবেন, যেই মনে করেন যে বিজনেস হাউস থেকে বা যে ফ্যাক্টরি থেকে প্রোডাক্টটা আনবেন, আপনি তার সাথে কি করেন যে আমার এত, জাস্ট সে ফর এক্সাম্পল আমি একটা রাজশাহী যখন বলছি আমি আম দিয়ে জিনিসটা বোঝানোর চেষ্টা করি। মনে করেন ঢাকা শহরে একজন ব্যবসায়ী, সে রাজশাহী বাগান থেকে আম এনে ঢাকা শহরে সে বিক্রি করে। এখন সে কি করে, সে করতে পারে যে ওই রাজশাহী আম বিক্রেতাকে বলতে পারে বা বাগানকে বলতে পারে যে তুমি আমাকে মনে করো 100 কেজি আম প্রোভাইড করো। ও বললো, তখন সে দাম নির্ধারণের ক্ষেত্রে সে আপনাকে হয়তো বলতে পারে যে আপনি কি আপনার এই প্রোডাক্টটা কি আমার বাগান থেকে রিসিভ করবেন, নাকি আমি আপনাকে আপনার কারণ বাজারে পৌঁছে দিতে হবে। দুইভাবে হয়। মনে করেন একজন আপনি বললেন যে আপনি ঠিক আছে আমি আপনার বাগান থেকে রিসিভ করবো, একজন বললেন। আরেকজন বললো যে না, আপনি আমার কারণ বাজারে পৌঁছাই দিবেন। তাহলে দুজনের পারচেস প্রাইস কি সেম হবে? নো স্যার, কেন সেম হবে না? ডেলিভারি কস্টটা এখানে ডেলিভারি চার্জটা অ্যাড হবে। গাড়ি ভাড়া, একটা গাড়ি ভাড়ার ইস্যু আছে। আপনি বলতেছেন যে আমি আপনার বাগান থেকে নিব, দ্যাট মিনস সেই ক্ষেত্রে আপনি করবেন কি, আপনার একটা নিজস্ব গাড়ি আছে, অথবা আপনি একটা গাড়ি ভাড়া করে গাড়িটা আপনি ওই বাগানে পাঠিয়ে দিলেন যে ওই বাগান থেকে আমার জন্য 100 কেজি আম নিয়ে আসো। তাহলে ওর সাথে আপনার বাগানের সাথে আপনার আমের দরদার হবে কথার কথা 80 টাকা। তারপরে আপনি প্রত্যেক কেজি বা আপনার ট্রাক ফেয়ার দিবেন মনে করেন যে আরো পার কেজিতে 20 টাকা করে। তাহলে এই 100 টাকায় আপনার মালটা আপনার কারণ বাজারে আপনার যেখান থেকে আপনি বিক্রি করবেন সেখানে আসবে। আর আরেকজন সেটা বললো যে না, আমি তোমাকে ভাই 100 টাকা দিব, তুমি মালটা আমার এখানে পৌঁছে দিবে। তাহলে দেখা যাচ্ছে যে দুইজনের প্রাইসটা সমান হওয়ার জন্য আপনি দুইভাবে কিনা যায়, এক একজন এক এক ভাবে প্রোডাক্ট কিনে কেউ। এই জন্য এই কথাটা আসছে, যেমন আপনি একটা প্রোডাক্ট জাকার্তা থেকে বা জার্মানি থেকে কিনলেন, যে ওর সাথে কন্ট্যাক্ট হলে এরকম যে তুমি বলো তোমার প্রোডাক্টের প্রাইস কত, তোমার মনে করো পার টন কত, পার কেজি কত, সে একটা বললো। তারপরে বললেন কি এই মালটা তুমি তোমার দেশের বন্দর থেকে আমার জাহাজ গিয়ে সেই প্রোডাক্টটা নিয়ে আসবে। তাহলে তার সাথে রেট হবে এক ধরনের। আর আপনি যদি বলেন যে না, তো তুমি তো আমার প্রাইসটা এমন ভাবে বলো আমার বন্দরে আসা পর্যন্ত প্রাইসটা কত পড়বে, তাহলে সেই প্রাইসটা হবে আরেক ধরনের। এই কথাটা বলার উদ্দেশ্য। এবং মাঝখানে একটা ঝুঁকি, এই যে বুঝটা আনা নেওয়ার ক্ষেত্রে একটা ঝুঁকি থাকে, এই ঝুঁকি নিধনের জন্য, ঝুঁকিটাকে রোধ করার জন্য আমরা ইন্স্যুরেন্স করে থাকি। এতগুলো কথা বলার একটা উদ্দেশ্য হচ্ছে যে এখন আপনি প্রোডাক্টটা কিভাবে আনবেন, আপনি তিনভাবে যে কোনো ভাবে আনতে পারেন, যে কোনো ফরম্যাটে আনতে পারেন। আপনার যদি নিজস্ব জাহাজ থাকে আপনি অবশ্যই এফওবি ভ্যালুতে আনবেন। আপনার যদি নিজস্ব জাহাজ না থাকে আপনি সেটা সরাসরি সিএনএফ ভ্যালুতে আনবেন। তার মানে হচ্ছে যে ওর সাথে যখন নেগোসিয়েশনটা হবে, সেই নেগোসিয়েশনটা কোন মেথডে হচ্ছে, দিস ইজ দ্য ইম্পর্টেন্ট থিং। কেন ইম্পর্টেন্ট আমি বলি, মনে করেন একজন আনলো সিএনএফ ভ্যালুতে, একজন আনলো এফওবি ভ্যালুতে। একজনের ইনভয়েস হচ্ছে সিএনএফ ভ্যালুর ইনভয়েস, কস্ট এবং ফ্রেট আছে ওই ইনভয়েসের মধ্যে। আরেকজন আনলো এফওবি ভ্যালুতে, শুধুমাত্র কস্ট। তখন এই দুইজনের প্রোডাক্টটা যখন বাংলাদেশ চিটাং পোর্টে যখন আসবে, যখন ভ্যালুয়েশন করা হবে,
তখন দেখা যাবে যে ওই ইনভয়েস ভ্যালুর উপরে যদি প্রোডাক্ট ভ্যালুয়েশন করে যদি ডিউটি ক্যালকুলেশন করা হয়, একজনের ডিউটি বেশি হবে, একজনের ডিউটি কম হবে। এই দুইজন একটা অসম প্রতিযোগিতার সম্মুখীন হবে। একটা ইস্যু। আর একটা ইস্যু যে গভর্নমেন্ট দেখা যাচ্ছে যে একজনের থেকে রেভিনিউ বেশি নিচ্ছে, আরেকজনের থেকে রেভিনিউ কম নিচ্ছে। হ্যাঁ, তাহলে গভর্নমেন্ট তার প্রাপ্য রেভিনিউটাও পাবে না। তাহলে এই সকল ঝামেলাগুলো এড়ানোর জন্য যে যে মেথডে থাকুক না কেন, গভর্নমেন্টকে একটা স্পেসিফিক মেথডে এসে দাঁড়ায় আসতে হয়। যেমন মনে করেন অভিজিৎ করলো কি এফওবি ভ্যালুতে প্রোডাক্টটা আনলো, তাহলে অভিজিতের এফওবি ভ্যালুতে প্রোডাক্টটা ভ্যালুয়েশন করার সময় করবে কি, এফওবি ভ্যালু হচ্ছে শুধুমাত্র কস্টের ভ্যালু, সেখানে সাথে দেখলো যে সে কোন এয়ারপোর্ট থেকে মানে কোন পোর্ট থেকে মালটা আনতেছে, মনে করেন সিঙ্গাপুর এয়ারপোর্ট বিমানবন্দর সিপোর্ট থেকে আনতেছে। তাহলে গভর্নমেন্টের কাছে যদি একটা স্ট্যান্ডার্ড রেট আছে এবং জাহাজ কোম্পানিগুলো একটা রেট আছে, চিটং পোর্ট টু সিঙ্গাপুর পোর্টের ভাড়া কত, তাহলে গভর্নমেন্ট করবে কি সেই ভাড়াটা ইনভয়েসটার সাথে এই ভাড়াটা যোগ করে দেন একটা ডিটারমিনেশন ভ্যালু, একটা ভ্যালু ডিটারমাইন করবে। আর যদি সে যদি সিএনএফ ভ্যালুতে আসে সাথে একটা ইন্স্যুরেন্স যোগ করবে। দ্যাট ইজ কেউ যদি এফওবি ভ্যালুতে আনে, এই এফওবি ভ্যালুর সাথে ফ্রেট যোগ করবে, ইন্স্যুরেন্স যোগ করবে। আর যদি কেউ যদি সিএনএফ ভ্যালুতে আনে, এই ভ্যালুর সাথে ইন্স্যুরেন্স যোগ করবে। আর কেউ যদি সিআইএফ ভ্যালুতে আনে, তাহলে তার ওই ভ্যালুটার ভিতরে ধরে নেওয়া হবে কস্ট, ইন্স্যুরেন্স এবং ফ্রেট সবই আছে। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এতক্ষণ এতগুলা কথা বলার কারণ? বলেন। জি স্যার, জি বুঝতে স্যার। পেরেছি। একটা কোশ্চেন ছিল জাস্ট হ্যাঁ বলেন। স্যার। মানে ইম্পোর্ট এক্সপোর্ট বিজনেসের ক্ষেত্রে যে সিএনএফ লাইসেন্সটা করে, সেটা সেই ক্ষেত্রে ডিফারেন্ট ডিসকাশন, সেটা ডিফারেন্ট ডিসকাশন। সিএনএফ আচ্ছা, সিএনএফটা ওটা বলে দিই আমি। এই মালটা খালাস করার জন্য চিটং পোর্ট মানে পোর্টের সাথে ব্যবসায়ীদের সাথে যারা আপনার পক্ষে কাজটা করে দেয়, সেটা হচ্ছে সিএনএফ এজেন্ট, সেটা ক্লিয়ারিং এন্ড ফরওয়ার্ডিং, সেটা ডিফারেন্ট। ওকে ওকে স্যার, বুঝতে পেরেছি। প্রশ্ন ছিল স্যার, একটা প্রশ্ন ছিল বলেন স্যার, বলেন। এখানে এফওবি ভ্যালুটা কি সবসময় মালিক পক্ষ বহন করে, মানে ক্রেতা বহন করে সবসময়? আবার বলেন তো শ্যামল, কি বলছিলেন? স্যার বলতেছে কি এফওবি ভ্যালু যেটা ফ্রি অন বোর্ডে আনে, এটার ক্যারিং কস্টটা কি সবসময় মালিক পক্ষ বহন করে? আই মিন, যিনি কিনে আনেন, পণ্য আমদানি করেন, তিনি বহন করেন কিনা? তো উনি বহন করতে হবে না। এখন মনে করেন আপনি একটা মাল আনলেন, আপনি একটা অর্ডার দিলেন জাকার্তাতে পার মেট্রিক টন এত, তো সেই যখন মালটা কি আপনাকে ফ্রি পাঠাবে? আর যদি সে বলতে ঠিক আছে তোমার 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 পোর্টে পাঠাই দিব, সে তো আর ফ্রি পাঠাবে না, ওই মালের মূল্যের মধ্যে তার ভাড়াটা যোগ করে নিবে, ঠিক কিনা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। তাহলে এটা কেউ করবে না, তাহলে তাই না? বোঝা যাচ্ছে যে এটা সাধারণত আমদানিকারকই বহন করে। অবশ্যই আমদানিকারক বহন করতে হবে, এবং শেষ পর্যন্ত এই আমদানিকারক যার কাছে বিক্রি করবে, হ্যাঁ, যে ফ্যাক্টরি দেবে সে বহন করবে। ওই ফ্যাক্টরি যখন শেষ পর্যন্ত মালটা যখন আপনার কাছে আমার কাছে বিক্রি করে, আমি বহন করব। এটা তো ঠিক আছে, শোল্ডার ট্রান্সফার হবে। থ্যাংক ইউ স্যার। ওকে, আচ্ছা। তাহলে আমরা তাহলে আমাদেরকে মাথায় রাখতে হবে যে যখন কোনো এই ধরনের কেস আসবে, দেখবো যে আমরা কোন মেথডে আনতেছে। তাহলে যেটা যেটা যে মনে করেন এন সিআইএফ, আমরা সোজা কথা যদি বলি ক্যারিং কস্ট, ইন্স্যুরেন্স অ্যান্ড ফ্রেট, যদি সিএনএফ ভ্যালু বলা থাকে দ্যাট ইজ ওখানে ইন্স্যুরেন্স যোগ নাই, আপনাকে ইন্স্যুরেন্স যোগ করে নিতে হবে। যদি এফওবি বলে তাহলে ওখানে ফ্রেট এবং ইন্স্যুরেন্স যোগ না, সেটা আপনাকে যোগ করে নিতে হবে। এই আসার পরে গভর্নমেন্ট করতে কি করে কি একটা অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেট করে। এই ধরো অ্যাসেসেবল ভ্যালু জিনিসটা কি, দ্যাট ইজ একটু আগে আমি বলে ফেলছি, সবার জন্য যেমন সঠিকভাবে এক মানে এক ব্যবসায়ীর জন্য একরকম, আরেক ব্যবসায়ীর জন্য আরেক রকম, হ্যাঁ, যে যেন না হয় ঠিক ব্যবসায়ীরাও যেন তাদের মালের মূল্য কোনো গোপন করতে যেন না পারে, সেই সকল ক্ষেত্রে গভর্নমেন্ট করে কি, প্রত্যেক ক্ষেত্রে গভর্নমেন্ট করে কি একটা ভ্যালু ডিটারমাইন করে। আপনি যে প্রোডাক্টটা আনেন না কেন, আপনি যে মেথডে আনেন না কেন, সেই মেথড থেকে গিয়ে সেটাকে পরে অ্যাসেসেবল ভ্যালুতে কনভার্ট করে। অ্যাসেসেবল ভ্যালুতে কনভার্ট করার পরে এই অ্যাসেসেবল ভ্যালুর উপরেই যাবতীয় রেভিনিউ গুলো ক্যালকুলেশন হবে। তাহলে দেখেন, অ্যাসেস ভ্যালু ইজ নট দ্য অ্যাকচুয়াল ভ্যালু অফ দ্য assets or product, it is the value which is used for calculation of tax. Assess value is required for the calculation of the custom duty and other duty tax at import stage instead of invoice value. মনে করেন আমরা তো যখন আমরা একটা প্রোডাক্ট বাইরে থেকে আনবো, সেখানে তো ইনভয়েস ভ্যালু, পিআই ভ্যালু থাকে। এই পিআই ভ্যালু, ইনভয়েস ভ্যালু থাকলে হবে না, এই ইনভয়েস ভ্যালুটাকে কনভার্ট করে অ্যাসেসেবল ভ্যালুতে নিয়ে যেতে হবে। তাই অ্যাসেসেবল ভ্যালুতে নিয়ে যাওয়ার সময় যেখানে যেটা শর্টেজ থাকবে সেটা যোগ করে নিয়ে অ্যাসেসেবল ভ্যালু ক্যালকুলেট করবে। হ্যাঁ,
দিস ইজ দ্য টোটাল সিএফ ভ্যালু অফ দ্য আইটেম লোকাল কারেন্সি, এবং লোকাল কারেন্সিতে করবে। দিস ইজ দ্য সাম অফ টোটাল এফওবি ভ্যালু, ফ্রেট, ইন্স্যুরেন্স এন্ড আদার চার্জেস ইন দ্য ল্যান্ডিং চার্জেস। এই সিএনএফ ভ্যালু, কস্ট, ইন্স্যুরেন্স এবং ফ্রেট, এই তিনটা উপকরণ থাকার পরে পরেও পরে একটা একটা ল্যান্ডিং চার্জ যোগ করবে। খেয়াল করেন, আমি আবারও বলতেছি, কস্ট, ইন্স্যুরেন্স, ফ্রেট, এই তিনটা হওয়ার পরেও পরে আরেকটা ল্যান্ডিং চার্জ যোগ করবে অ্যাকর্ডিং টু দ্য ল, কাস্টমস অ্যাক্ট, ল্যান্ডিং চার্জ যোগ করবে। যোগ করার পরেই আপনি অ্যাসেসেবল ভ্যালুটা পাবে। তাহলে আমরা একটু দেখি অ্যাসেসেবল ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট হয়। যদি আপনি সিএনএফ ভ্যালুতে যদি প্রোডাক্টটা আনেন, তাহলে আপনি সিএনএফ ভ্যালুর সাথে ইন্স্যুরেন্স যোগ করবেন। তার মানে এখানে দেখেন সিএনএফ, তার মানে আইটার স্বল্পতা আছে, সেই আইটা যোগ করে নেবেন। এই দুইটা ফিগার যোগ করার পরে ল্যান্ডিং চার্জ 1% যোগ করবেন। এই ল্যান্ডিং চার্জ অ্যাকর্ডিং টু দ্য ল। যদি আপনি সিআই ভ্যালুতে আনেন, তাহলে এখানে কস্ট আছে, ইন্স্যুরেন্স আছে, ফেরত আছে, তাহলে আপনার দরকার না, শুধু ল্যান্ডিং চার্জটা যোগ করবেন। যদি এফওবি ভ্যালুতে আনেন, তাহলে আপনাকে আপনাকে ইন্স্যুরেন্স, ফ্রেট যোগ করার পরে পুরো টাকাটার উপরে পরে ল্যান্ডিং চার্জ 1%। তাইলে দেখেন যে যে মেথডে থাকেন না কেন, যদি এইভাবে যদি ক্যালকুলেট করা হয়, তাহলে সকলের জন্য ভ্যালুটা একই রকম হয়। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ইয়েস স্যার। আচ্ছা, আচ্ছা, একটু বলি, আমার এখানে আজান দিচ্ছে, আমরা কি নামাজের ব্রেক, যাই হোক একটু আজকে হয়তো বা আমাদেরকে 5:30 পৌনে 6টা পর্যন্ত হতে পারে, আমরা কি একটু নামাজের ব্রেকে যাব? জি স্যার, জি স্যার, নামাজে যাবো। নামাজে একটু ব্রেকটা যাই। আমাকে আমাকে একটু কাইন্ডলি কয়টা ব্রেক করবেন আমাকে একটু বলেন তো ভাই ভাই। 53 10 মিনিট। হ্যাঁ, 53 অথবা 55 তো স্যার, 4:55 অথবা 4টা। ওকে, আচ্ছা, কয়টা কয়টা দিব? স্যার 55, 4:55-তে আসি। 4:55 না? জি স্যার, 55। আচ্ছা ঠিক আছে, আমরা 4:55-তে ব্যাক করতেছি, ঠিক আছে। সবাই নেটওয়ার্কের বাইরে চলে গেছি, ঘটনা কি? আচ্ছা, ওকে, আমাকে শোনা যাচ্ছে? ইয়েস স্যার। ওকে, ফাইন। ওকে, শুরু করবো। জি স্যার, শুরু করেন। ওকে, আচ্ছা, আমাকে কি শোনা যাচ্ছে? একজন রেসপন্স ইয়েস করবে? স্যার। সালাম আলাইকুম স্যার। স্যার শুধু বাংলাদেশের প্রেক্ষাপটে কি শুধু এই তিনটাই কার্যকর হবে, না আরো কিছু টার্ম ছিল ওইগুলা কি কার্যকর হবে? আরো আছে, একটু আমি দেখি তো এটা। ওকে, শুনতে পাচ্ছেন আমাকে? জি হ্যালো, স্যার, শোনা যাচ্ছে স্যার। ওকে, এখন কোশ্চেনটা কে করছিলেন আবার বলেন তো আমাকে। স্যার আমি করেছিলাম। হ্যাঁ, একটু প্লিজ একটু মিউট করবেন, আপনাদের এখানে যথেষ্ট সাউন্ড হচ্ছে, আমি খুব ডিস্টার্ব ফিল করতেছি, অন্য জায়গায় কথা বলবেন না। একটু একটু কি মিউট করবেন? মা- সাহা, মিস্টার সাহা, আপনি কি একটু মিউট হবেন প্লিজ? আচ্ছা, সবাই সবাই কেন এরকম?
আচ্ছা, কোয়েশ্চেনটা করলেন যে যে আমাদের মানে এই তিনটা ছাড়া সিএনএফ ভ্যালু, সিএফ ভ্যালু এবং এফওবি ভ্যালু ছাড়া আর কোনো মেথড আছে কিনা, এম আই রাইট? এই কোয়েশ্চেনটা তো করছেন কেউ একজন, ঠিক কিনা? জি স্যার, এই তিনটা। আচ্ছা, হ্যাঁ, না এই তিনটাতে সাধারণত হয়, আর এই তিনটাতে হয়। প্লিজ একটু মিউট করবেন যে কেউ, আমি আসলে খুবই অজয় ক্যাপ্টেন, হোস্ট কে আছে এখন? কারণ আমি একে ফোন এই অজয় একে ফোন করেন তো, মামুনকে। সবাই ওপেন করে রাখছে। মামুন আমাকে হোস্ট করো তো, এখানে ওই করতে পারছে না আমাকে, এবং আরো দুই একজন ক্যাপ্টেনকে হোস্ট করে দেন তো আবার, প্লিজ। যাই হোক, আমরা শুরু করি। হ্যাঁ, আমাদের এই যে কোয়েশ্চেনটা ছিল, হ্যাঁ আমরা সাধারণত এই তিনটা মেথডেই আমাদের আমাদের আমদানি রপ্তানিটা হয়ে থাকে। আচ্ছা, এখন আসেন এই তিনটা সিএনএফ ভ্যালু, সিআইএফ ভ্যালু বা এফওবি ভ্যালু, সেটা আমরা বললাম। অ্যাসেসেবল ভ্যালুটা কিভাবে ডিটারমাইন করে সেটাও আমরা দেখলাম। আচ্ছা, মিস্টার আক্তার, কুড ইউ প্লিজ মিউট ইউর সেলফ? 1017, আপনি একটু মিউট হবেন? হ্যাঁ, আচ্ছা। তারপরে আসেন সিএনএফ ভ্যালু প্লাস এবং ল্যান্ডিং চার্জ, এফওবি ভ্যালু প্লাস ইন্স্যুরেন্স প্লাস ফ্রেড ইজ ইকুয়াল টু ল্যান্ডিং চার্জ। আচ্ছা, তার মানে আমরা এখন অ্যাসেসেবল ভ্যালুটা কিভাবে ক্যালকুলেট করতে হয় সেটা আমরা দেখলাম। যদি আপনাদের কাছে কখনো মানে কোনো অ্যাসেসমেন্ট করার সময় যদি ইন্স্যুরেন্সের ফিগারটা যদি আপনাদেরকে প্রোভাইড করা না হয়, সেক্ষেত্রে করবেন কি, আপনি ইন্স্যুরেন্সের ফিগারটা আপনি ধরে নেবেন সিএনএফ ভ্যালুর 1%। আবারও বলতেছি, অনেক সময় দেখা যাবে যে আপনাদেরকে বিভিন্ন অ্যাসেসমেন্ট করার সময় ইন্স্যুরেন্স ভ্যালুটা দিল না, ইন্স্যুরেন্স কত টাকা সেটা দিল না। তাহলে সেই ক্ষেত্রে যদি না দেয়, আপনাদেরকে অবশ্যই ইন্স্যুরেন্সটা যোগ করে নিতে হবে। সেই ক্ষেত্রে সিএনএফ ভ্যালুর 1% হচ্ছে যে ইন্স্যুরেন্স কস্টটা ধরে নেওয়া হয়। এখন আসেন, এই যে আমরা অ্যাসেসেবল ভ্যালুটা আমরা আহ, করলাম, আমরা অ্যাসেসেবল ভ্যালু পেলাম। এখন অ্যাসেসেবল ভ্যালু পাওয়ার পরে আমাদেরকে অনেক ধরনের রেভিনিউ প্রোভাইড করতে হয়। আমরা সেই রেভিনিউ গুলো দেখি। যেমন কাস্টম ডিউটি, আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করতেছেন সেটা কাস্টমস অ্যাক্ট অনুযায়ী শুধু সেই প্রোডাক্টের উপরে যদি কাস্টম ডিউটি পে করতে হয়, সেই ক্ষেত্রে আপনাকে করতে হবে কি, যে অ্যাসেসেবল ভ্যালুটা ক্যালকুলেট করছেন সেটার উপরে রেট অফ কাস্টম ডিউটি, ওই প্রোডাক্টের কাস্টম ডিউটির যে রেট, তা সেই রেটটা দিলে আপনি কাস্টম ডিউটিটা পাবেন। রেগুলেটরি ডিউটি, এমন হ্যাঁ, আপনি যে প্রোডাক্টটা ইম্পোর্ট করতেছেন সেটা রেগুলেটরি ডিউটি আইন অনুযায়ী যদি আপনার রেগুলেটরি ডিউটি দিতে হয়, তাহলে আপনাকে অ্যাসেসেবল ভ্যালুর উপরে রেগুলেটরি ডিউটি রেটটা আপনাকে প্রোভাইড করতে হবে। সাপ্লিমেন্টারি ডিউটি, যেটা আমরা বললাম লাক্সারিয়াস প্রোডাক্ট, লাক্সারিয়াস সার্ভিস যদি হয়, সে সাপ্লিমেন্টারি ডিউটি কিভাবে ক্যালকুলেট হবে, খুব মনোযোগ দিয়ে খেয়াল করেন। অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি, এই তিনটা যোগ করার পরে দেন আপনি সাপ্লিমেন্টারি ডিউটি ইম্পোজ করবেন। আবারও বলি, কাস্টম ডিউটিটা ক্যালকুলেট হয় অ্যাসেসেবল ভ্যালু ইনটু কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি ক্যালকুলেট হয় অ্যাসেসেবল ভ্যালু ইনটু রেগুলেটরি ডিউটি, রেট অফ রেগুলেটরি ডিউটি। সাপ্লিমেন্টারি ডিউটিটা ক্যালকুলেট হয় অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি, দেন
অ্যাকোমোডেটেড ফিগারটার উপরেই আপনাকে রেট অফ এসডি সাপ্লিমেন্টারি ডিউটি প্রোভাইড করতে হবে। ভ্যাট ক্যালকুলেট হবে কিভাবে? অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি, দেন ওই যোগফলটার উপরে আপনাকে রেট অফ ভ্যাট দিতে হবে। ইম্পোর্ট এক্সচেঞ্জে ভ্যাট হচ্ছে মোস্ট অফ দ্য কেসে 15%। এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, অ্যাসেসেবল ভ্যালু ইন্টু রেট অফ এআইটি। এটি অ্যাডভান্স ট্যাক্স আগাম কর, অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি দেন রেট অফ এটি। তাহলে দেখেন আমাদের আমরা যখন একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে থাকি, সে আইন অনুযায়ী ওই প্রোডাক্টটার উপরে যদি এই সকল ডিউটি গুলো যদি ইম্পোজ থাকে, তাহলে আপনাকে সকল ডিউটি প্রোভাইড করে দেন আপনাকে প্রোডাক্টটা আনতে হবে। আবার কিছু কিছু প্রোডাক্টের ক্ষেত্রে দেখা যায় যে সেটার উপর কাস্টম ডিউটি আছে, হয়তো বা রেগুলেটরি ডিউটি নাই, সাপ্লিমেন্টারি ডিউটিও নাই, ভ্যাট আছে, এটি আছে বা অন্যান্য জিনিস আছে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে যে দেখেন আমরা একটা প্রোডাক্ট যখন ইম্পোর্ট করি, সেই প্রোডাক্টটা ইম্পোর্ট করে আনার সময় আমাদেরকে যত ধরনের রেভিনিউ প্রোভাইড করতে হয়, সেই রেভিনিউ গুলো এই মেথডে ক্যালকুলেট করতে হয়। বলেন আপনাদের কারো কোনো কোয়েশ্চেন আছে কিনা? স্যার এআইটি আর এটি ডিফারেন্সটা? এআইটি এবং এটি, এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, এটি অ্যাডভান্স ট্যাক্স। এটার বেসিক পার্থক্যটা হচ্ছে যে এই এআইটিটা হচ্ছে যে আমাদের ইনকাম ট্যাক্স পরিবারের সদস্য আয়কর, যেটা আপনার ইনকাম ট্যাক্স 1/2023 যেটা জাফর ভাই পড়াবে, সেটা হচ্ছে যে আমাদের এই এই ওই পরিবারের সদস্য হচ্ছে যে এআইটি। ওকে। আর এটি, এটি হচ্ছে যে আমাদের ভ্যাট পরিবারের সদস্য, ভ্যাট ভ্যাট অ্যান্ড সাপ্লিমেন্টারি ডিউটি অ্যাক্ট। এই এটিটা হচ্ছে যে এক প্রকার ভ্যাটের মতো, এটা একটা সিকিউরিটি মানি, এটা কোনো রেভিনিউ, এটা পরবর্তীতে ফেরত দেওয়া হয়। হ্যাঁ, বাট এটা আমাদের ভ্যাট আইনে এটাকে কাভারেজ দেয়। বুঝাইতে পারছি এটি এবং এআইটির ডিফারেন্স? স্যার স্যার এখন তো অ্যাডভান্স এখন ট্যাক্স আর অ্যাডভান্স ট্রেড ভ্যাট কি সেম জিনিস? হ্যাঁ, কে বলছিলেন? সেলিনা। সেলিনা, অ্যাডভান্স ট্যাক্স আগাম কর এবং অ্যাডভান্স ট্রেড ভ্যাট একই জিনিস না, আবার ইন এসেন্স একই জিনিস। একটু বলি, 2014-15 সালে ভ্যাট আইনে অ্যাডভান্স ট্রেড ভ্যাট বলে একটা এটিবি, অ্যাডভান্স ট্রেড ভ্যাট বলে একটা রেভিনিউ গভর্নমেন্ট কালেক্ট করতো এইভাবে। পরবর্তীতে এই অ্যাডভান্স ট্রেড ভ্যাটটাকে উইথড্র করে এটি অ্যাডভান্স ট্যাক্স আগাম কর, শুধু ট্রেড না, ট্রেডের উপর না, অন্যান্য সকল ক্ষেত্রেও আগাম কর বলে আরেকটা ভ্যাট নিয়ে থাকে, সিকিউরিটি মানি নিয়ে থাকে। তাহলে এটিবি এবং এটি এক না। ক্লিয়ার? তবে অ্যাডভান্স ট্রেড ভ্যাটের এখন কোনো অস্তিত্ব নাই, বর্তমান আইনে অ্যাডভান্স ট্রেড ভ্যাটের কোনো অস্তিত্ব নাই। ওকে স্যার, থ্যাংক হ্যাঁ, নেক্সট। আর কারো কোনো কোয়েশ্চেন? আপনাকে এই জিনিসটা বুঝতে পারতেছেন? এবং আমি আপনাদেরকে একটু বলে রাখি, আপনাদের এমসিকিউ মোস্ট অফ দ্য কোয়েশ্চেন, কিছু কিছু ভালো পরিমাণের কোয়েশ্চেন টাচ হবে এই জায়গা থেকে। আপনাদেরকে একটা কেস দিবে, বলবে যে ক্যালকুলেট করো রেগুলেটরি ডিউটি কত, সাপ্লিমেন্টারি ডিউটি কত। হ্যাঁ, নাহিদ, আলসারা। স্যার, জি স্যার, প্লিজ না, স্যার নিচে আরেকবার 2-3 মার্ক থাকবে, নিচে 2-3 মার্ক থাকবে এখান থেকে সম্ভবত। এটি আর এআইটি টা প্লিজ যদি আরেকবার বলতেন স্যার। এটি এবং এআইটি। এটি এআইটি অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, আবারও বলি অগ্রিম আয়কর, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স। আপনি এটা হচ্ছে যে ইনকাম ট্যাক্স পরিবারের সদস্য, আয়কর আইন 2023-এর সদস্য। ওখানে আপনি যদি কোনো ট্যাক্স অগ্রিম দিয়ে থাকেন, সেটা হচ্ছে যে পরবর্তীতে আপনার ট্যাক্স লায়াবিলিটি থেকে সেটা রিডিউস করা হয়, মানে অ্যাডজাস্ট করা হয়। তার মানে এআইটি হচ্ছে যে ইনকাম ট্যাক্স পরিবারের সদস্য, অগ্রিম আয়কর, ডাইরেক্ট ট্যাক্স, ডাইরেক্ট ট্যাক্সের একটা অ্যাডভান্স পেমেন্ট। আর এটি হচ্ছে যে অ্যাডভান্স ট্যাক্স, গভর্নমেন্ট আগেই একটা সিকিউরিটি মানি বাবদ একটা টাকা রেখে দেয়। আপনি যখন কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করতে যাবেন, শুধুমাত্র এআইটিটা শুধুমাত্র ইম্পোর্টের ক্ষেত্রে প্রযোজ্য, এআইটিটা অগ্রিম ট্যাক্স হিসেবে সকল ক্ষেত্রে প্রযোজ্য। এই এআইটিটা যখন একটা প্রোডাক্ট ইম্পোর্ট করেন, সেটা আমি একটু পরে একটা চ্যাপ্টার পড়াবো আপনাদেরকে, এটার পরপরই আছে, তখন এখানে আরো ডিটেলস আলাপ করব, যে গভর্নমেন্ট সিকিউরিটি মানি বাবদ একটা ট্যাক্স একটা 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 রেভিনিউ রেখে দেয়, সেটা হচ্ছে যে অ্যাডভান্স ট্যাক্স, এটা ভ্যাট পরিবারের সদস্য।
বুঝাইতে পারছি? সারা, আল সারা, জি স্যার, বুঝছি স্যার। বলেন আপনারা। এই দুইটা স্লাইড আমি বারবার বলতেছি, আপনারা এই এই আপনার সিএনএফ ভ্যালু, সিআইএফ ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয়, অ্যাসেসেবল ভ্যালু কিভাবে ক্যালকুলেট করতে হয়, দেন আপনাকে কিভাবে রেভিনিউ গুলো ক্যালকুলেট করতে হয়, এগুলো অবশ্যই আপনাকে একদম ক্লিয়ার ধারণা থাকতে হবে। যদি আপনাদের ক্লিয়ার ধারণা না থাকে, তাহলে আপনি পরবর্তীতে আপনাদের কাছে যখন এমসিকিউ কোশ্চেন আসবে, বিভিন্ন ধরনের কেস আসবে, বিভিন্ন ধরনের ক্যালকুলেশন জানতে চাইবে, আপনার মিস্টেক করবেন। জাস্ট সিম্পল বলি, আপনি যদি সিআইএফ ভ্যালু, সিএনএফ ভ্যালু, এফওবি ভ্যালু যদি ডিটারমাইন করতে না পারেন, আপনার অ্যাসেসেবল ভ্যালু ডিটারমিনেশন হবে না। অ্যাসেসেবল ভ্যালু যদি ডিটারমিনেশন না করতে পারেন, এখানে এগুলো যদি যাই ডিটারমাইন করেন, সবই ভুল হবে। আমি কি বুঝাইতে পারছি সবাইকে ভাই? জি স্যার, বুঝছি। মানে প্রত্যেকটা সূত্রে মুখস্থ রাখতে হবে, সেই অনুযায়ী হ্যাঁ, অ্যাপ্লাই করতে একদম হবে। মানে একদম একদম আপনাকে সবগুলো এখানে আপনাকে রাখতে হবে। স্যার আচ্ছা, এখানে একটা কোশ্চেন ছিল, সিআইপি আর হচ্ছে অ্যাসেসেবল ভ্যালু কি সেম জিনিস? এই আনসারটা কেউ দিতে পারবেন আপনারা ওনাকে? কে দিতে পারবেন? স্যার ওনার কোশ্চেনটা খেয়াল করতে পারিনি। CIP না CIF ওটাই সিআইপি। সিআইপি না, এফওবি সিআইপি না, সিআইএফ। সিআইপি সিআইএফ, পাইছেন সিআইএফ। কোথায়? এখানে সবগুলোই আছে ইনক্লুড ইন্স্যুরেন্স, তারপর আর বাকি যেগুলো ফ্রেড ট্রেড কস্ট, তারপরে ইন্স্যুরেন্স এন্ড ট্রেড। উনি সিআইপি বলতেছেন। আপনি কি সিআইপি বলতেছেন না সিআইএফ বলতেছেন? সিআইপি স্যার, সিআইপি ভ্যালু থাকে, যেমন আমি হচ্ছে এই যে অ্যাসেসেবল ভ্যালুতে মাঝে মধ্যে ওইটা দেখি, এই জন্য আর কি ওটা বললাম। সিআইএফ পেলো ভাই, সিআইএফ পেলো। সিআইপি ভ্যালু না, ওইটার পরই আর কি এগুলা আর কি ক্যালকুলেশন করে, ওই জন্য জিজ্ঞেস করলাম এভি আর কি সিআইপি একই হবে কিনা। না, ওকে, থ্যাংক ইউ। তাহলে দেখেন, আমাদেরকে এই জিনিসটা জানতে হবে। এখন আসেন, আমি আপনাকে বুঝতে পারছেন এতটুকু পর্যন্ত, যে সিএনএফ ভ্যালু, সিআইএফ ভ্যালু, এফওবি ভ্যালু, অ্যাসেসেবল ভ্যালু, how to calculate custom duty, how to calculate regulatory duty, how to calculate supplementary duty, as well as VAT and AIT। আপনি কি এটা বুঝতে পারছেন? Yes sir. আচ্ছা, ঠিক। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ, বলেন। ইটিটা আসলে অ্যাডভান্স ট্যাক্স যেটা আছে, এটা আসলে ইমপ্লিমেন্টেশনটা কিভাবে হয় অ্যাকাউন্টস? কিশোর, যদি আপনি কিছু মনে না করেন, একটু ওয়েট করবেন, আর এটার উপর একটা চ্যাপ্টার একটু পরে ওকে, পড়াবো আমি। ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ। ওকে, নেক্সট। আর কোনো কোয়েশ্চেন? আচ্ছা, যদিও আমাদের কোনো কোয়েশ্চেন না থাকে, তাহলে আমরা একটা কেস দেখি। হুম, আমরা একটা কেস দেখি, একটা মিনিট। আপনার একটা কেউ করতে থাকেন, আমি আসতেছি। ওকে, দেখেন, আমরা এখানে একটা কেস আমরা দেখি। XYZ Limited import in one consignment 10,000 metric ton clinker from Jakarta। XYZ Limited সে করতেছে কি, 10,000 মেট্রিক টন ক্লিংকার আনতেছে প্রত্যেকে জাকার্তা থেকে। হুই সিএনএফ ভ্যালু, যেটার সিএনএফ ভ্যালু হচ্ছে যে ইউএসডি পার টন $60। পার টন হচ্ছে $60, খেয়াল করেন। 10,000 মেট্রিক টন ক্লিংকার আনতেছে জাকার্তা থেকে, পার টন সিএনএফ ভ্যালু হচ্ছে যে $60। এন্ড এক্সচেঞ্জ রেট বলতেছে যে 120 টাকা। টাকা কনভার্ট হচ্ছে, সেটা হচ্ছে যে বর্তমানে এক্সচেঞ্জ রেটটা হচ্ছে যে 120 টাকা। মেরিন ইন্স্যুরেন্স প্রিমিয়াম করছে অ্যাজ এ হোল টাকা 5 লাখ। দিস ইজ ইউর কেস, সিম্পল, ভেরি সিম্পল কেস। এখন আপনাকে বলতেছে, অ্যাকর্ডিং টু দ্য বাংলাদেশ রেসপেক্টিভ ল, কাস্টম ডিউটি হচ্ছে যে এই প্রোডাক্টটার উপরে, এই ক্লিনকারটার উপরে কাস্টম ডিউটি পে করতে, এজ এ এক্সাম্পল, দিস ইজ টোটালি এক্সাম্পল। কাস্টম ডিউটি হচ্ছে সিডি, সিডি রেট হচ্ছে 5%, আরডি রেগুলেটরি ডিউটি হচ্ছে 7%, সাপ্লিমেন্টারি ডিউটি হচ্ছে 10%, ভ্যাট হচ্ছে 15%, এআইটি হচ্ছে 5%, এটি হচ্ছে 3%। এখন আপনাকে বলতেছে, ক্যালকুলেট দ্য অ্যাসেসেবল ভ্যালু, কাস্টম ডিউটি, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি ডিউটি,
ভ্যাট, এআইটি এবং হ্যাটি। আপনার কি পারবেন? বলেন স্যার এনিওয়ান। কয় টনে 1 মেট্রিক টন হয়? স্যার এই 10,000 মেট্রিক টন দেওয়া আছে আর হচ্ছে গিয়ে পার টনের ভ্যালু দেওয়া আছে, তাহলে স্যার মানে এই এক টন টোনটাকে। 1 টন সমান 60 টাকা, $60। ও এক আচ্ছা টন স্যার। $1 সমান 60 টাকা। আপনাদের এখানে তো জটিল কিছু নাই, তাই না? 1,000 স্যার আমরা টন হলো 1 মেট্রিক টন ভাইয়া। 1,000 এখন টন হচ্ছে তো। এখন বলেন, আপনাকে এটা করতে পারবেন? জি স্যার পারবো। যদি আমি এটা করাইতে জি যাই আপনাদের সামনে, তাহলে এটা অনেক সময় লাগবে। আপনারা যদি বলেন যে না সময় আপনারা দিতে পারবেন, তাহলে আমি করাইতে পারি, আর নয়তো জাস্ট আমি আপনাদেরকে আনসারটা দিয়ে দিতে পারি। কোনটা করবেন? আচ্ছা স্যার করাই আনসারটা স্যার করিয়ে দেন। স্যার করতে স্যার পারবো, আনসারটা দিয়ে দেন, আমরা করাই করে দেন, দেবো, ঠিক আছে? বাকিগুলা আমরা তাহলে করে স্যার আমরাই পারবো স্যার। আমি ঠিক আছে, আমি আপনাদেরকে জাস্ট একটু, আমি এটা আসলে একটু করাইতে পারলে ভালো লাগবে, ভালো, কারণ আপনারা বুঝতে পারবেন, তখন বুঝতে একটু সহজ হবে। আমি একটু চেষ্টা করি খুব অল্প সময়ের ভিতরে একটু কতটুকু করাই করতে পারি। স্যার করিয়ে দেন, সময় লাগলে সেটা করলে সুবিধা হবে। আচ্ছা দেখেন, আমি এটা এখানে নিয়ে আসলাম। আমাদেরকে প্রথমে বের করতে হবে কি, আমি যদি বলি আমার ক্লিংকার প্রাইস কত। আমার ক্লিংকার, দেখেন আমার ক্লিংকার কোয়ান্টিটি হচ্ছে যে 10,000। আমি খুব সংক্ষেপে লিখতেছি, হয়তো বা দুই একটু আপনারা বুঝতে পারবেন, ইজিলি বুঝতে পারবেন এটা। 10,000 মেট্রিক টন। সিএনএফ ভ্যালু পার টন কত? পার টন 60। হ্যাঁ 60। তাহলে টোটাল ষাট কনসাইনমেন্ট ভ্যালু ডলার কত? টোটাল সিএনএফ ভ্যালু কত ইউএসডি? 6 লাখ। 6 লাখ। ইউএসডি ওকে, 60 টাকা, 6 লাখ টাকা। আমার এক্সচেঞ্জ রেট কত? 120 টাকা। 120 স্যার। 120। আচ্ছা, এখন বলেন আমরা তাহলে অ্যাসেসেবল ভ্যালু কত? স্যার 5 লাখ যোগ করতে হবে। কেন? তারপরে এখানে স্যার স্যার ইন্স্যুরেন্সটা 77, নাই, এই 77। জন্য ইন্স্যুরেন্সটা যোগ করতে হবে। তাহলে আমার অ্যাসেসেবল বের করতে হলে আমাকে 5 লাখ টাকা টোটালি আমার এটা যোগ করতে হবে, তাই না? স্যার Yes. 77 লাখ। সরি সরি। 72 মিলিয়নের সাথে ল্যান্ড না? চার্জ 7,25,00,000। হ্যাঁ হ্যাঁ, তারপরে আসেন আমরা এটা করলাম। এরপরে আমাদেরকে কি করতে হবে? ল্যান্ডিং চার্জ, জি ঠিক কি স্যার। না? জি স্যার ল্যান্ডিং চার্জ 1%। 1%। তাহলে অ্যাসেসেবল ভ্যালু কত বলেন? এই দুটো বলেন, যোগ। তাহলে অ্যাসেসেবল ভ্যালু আমরা এটা এগ্রি করি। ইয়েস স্যার। তাহলে আমাদের জি স্যার। প্রথমে আমাদেরকে বের করতে হবে যে অ্যাসেসেবল ভ্যালুটা কত। আমরা অ্যাসেসেবল ভ্যালুটা বের করলাম। যদি আপনি এই অ্যাসেসেবল ভ্যালু বের করতে যদি ভুল করেন, হ্যাঁ তাহলে আপনার এখানে স্যার বলেন। একটা কোশ্চেন, আমাদের হচ্ছে ইউএসডি যেটা হচ্ছে 60 টাকা পার টন, মানে সরি $60 পার টন যেটা দেওয়া ছিল, আর আমাদের ওখানে 10,000, ওটা তো মেট্রিক টনের হিসাব। তো এখানে আমার দেখেন, মেট্রিক টনটা তো আগে টনে তো। দেখেন আমাদের ইম্পোর্টেড 10,000 মেট্রিক টন ক্লিংকার ফ্রম জাকার্তা, হুইচ সিএনএফ ভ্যালু ইন ইউএসডি পার টন। 10,000 টনের প্রতি টনের দাম হচ্ছে $60। তাইলে আপনার পুরো টোটাল 10,000-এর কত? 6 লাখ। আচ্ছা আচ্ছা স্যার, ওটা বুঝতে পারছি স্যার। আমি ভেরি সিম্পল আমি জিনিস। ভাবছি স্যার না না, ইটস ওকে টন আর ওকে। মেট্রিক টনের। না না, ওকে। তাহলে আসেন আমরা এটা করলাম। এখন আমাদের কি বের করতে হবে? আমাদেরকে বলছে কি কাস্টম ডিউটি বের করতে, তাই না? তাহলে আমি সিডি যদি বের করি, সিডি রেট কত? 5%। তাহলে সিডি কার উপরে হবে বলেন? অ্যাসেসেবল ভ্যালু। সিডি হবে অ্যাসেসেবল ভ্যালুর উপরে। তাহলে আমার, আমি যদি করে থাকি, তাহলে আমার কাস্টম ডিউটি কত? 36,61,250 টাকা। এগ্রি করি সবাই? ইয়েস স্যার। কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে আসেন, সরি,
আর ডি ফর্মুলা কি? আর ডি ফর্মুলা কি? রেগুলেটরি ফর্মুলা কি? কে বলতে পারবেন? স্যার অ্যাসেসেবল অ্যাসেসেবল ভ্যালু ভ্যালুর উপরে ফর্মুলা কি একই। হবে তাহলে? আরডি অ্যাসেসেবল ভ্যালু একই। আর স্যার রেট অফ অ্যাসেসেবল ভ্যালু ইনটু রেগুলেশন। রেগুলেটরি পার্সেন্টেজ হবে। ওকে, অ্যাসেসেবল ভ্যালু ইন্টু রেগুলার পার্সেন্টেজ, ঠিক আছে। অ্যাসেসেবল ভ্যালু ইন্টু, দেখেন আমি অ্যাসেসেবল ভ্যালুটা এটাই নিচ্ছি। ক্লিয়ার হয়েছে? এবার আসেন সাপ্লিমেন্টারি ডিউটি। সাপ্লিমেন্টারি ফর্মুলা কি বলেন? অ্যাসেসেবল ভ্যালু স্যার প্লাস অ্যাসেসেবল অ্যাসেসেবল ভ্যালু ভ্যালু প্লাস প্লাস রেগুলেটরি ডিউটি ইনটু সাপ্লিমেন্টারি পার্সেন্টেজ। ইন্টু রেট, তাই না? ঠিক কি না? এটা না ফর্মুলা? জি স্যার। স্যার এইটা তাহলে ফর্মুলা। হ্যাঁ, তাহলে আমার 10% নিলাম, তাহলে আমাকে করতে হবে কি, এখানে প্রথমে অ্যাসেসেবল ভ্যালুটা কল করে নিতে হবে। দেন আমার সিডি আর ডি, সরি ভুল করতেছি, অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আর ডি ইন্টু রেট। ঠিক আছে? জি স্যার। ওকে, সবাই বুঝতে পারছি? তাহলে অ্যাসেসেবল ভ্যালুটা আমার এসডিটা কিভাবে হচ্ছে? অ্যাসেসেবল ভ্যালু, দেখেন, অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস রেগুলেটরি ডিউটি, দেন সেটার উপরে আমি রেট অফ এসডি দিচ্ছি। ওকে, তারপর আসেন হচ্ছে যে আমাদের তারপরে কি ভ্যাট। ভ্যাটের ফর্মুলা কি? ভ্যাটের ফর্মুলা কি? অ্যাসেসেবল ভ্যালু প্লাস কাস্টম ডিউটি প্লাস সাপ্লিমেন্টারি ডিউটি রেগুলেটরি ডিউটি তারপর হচ্ছে ভ্যাটের পার্সেন্টেজটা। তার মানে সবগুলা, তার মানে, হ্যাঁ, তার মানে কি অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি, ঠিক কি না? জি দেন স্যার। দেন রেট অফ ভ্যাট। তাহলে আমি যদি নিই এভাবে, তারপরে আমি আমার রেট অফ ভ্যাট, বুঝতে পারছি সবাই? জি স্যার। এআইটি ফর্মুলা কি? এআইটি ফর্মুলা অ্যাসেসেবল ভ্যালু ইনটু পার্সেন্টেজ। অ্যাসেসেবল ভ্যালু ইনটু পার্সেন্টেজ। তাহলে আমাদের অ্যাসেসেবল ভ্যালু ইনটু পার্সেন্টেজ। ক্লিয়ার সবাই? এবার এটি ফর্মুলা কি? এটি স্যার এভি প্লাস আরডি প্লাস সিডি প্লাস এসডি ইনটু পার্সেন্ট অফ পি। অ্যাসেসেবল ভ্যালু প্লাস সিডি প্লাস আরডি প্লাস এসডি প্লাস, আর প্লাস হবে, না স্যার, ইনটু রেট। দ্যাট ইজ দ্যাট ইজ ভ্যাট এবং এটি সেম ফর্মুলা, খেয়াল জি রাখবেন। ভ্যাট এবং এটি সেম ফর্মুলা, তাহলে আমার এটাকে আমি পিক করে নিলে আমার হয়ে যাচ্ছে। এটা দেখেন। তাহলে দেখেন, আমি খুব আনঅর্গানাইজ ওয়েতে করাইছি আপনাদেরকে, মনে করেন, বা যতটুকু বোঝানোর জন্য যতটুকু দরকার। তাহলে আপনাকে যখন এই ধরনের কেস দিবে, বা এখানে তো আমি পুরো সবকিছু করাইছি, হয়তো বা আপনাকে টোটাল কেসটা দিয়ে বললো যে ভ্যাট বের করো, শুধু ভ্যাটটা বের করো। তা আপনাকে শুধু ভ্যাট বের করতে হলে কিন্তু আপনাকে সকল ক্যালকুলেশন করে করে আসতে হবে, ঠিক কি না বলেন? জি স্যার। ওকে, তাহলে আমি আর এখানে স্যার সময় না তাও নিই। 1 থেকে 2 মিনিটের ভিতরে স্যার। হুম, হ্যাঁ, এটা তখন তো আপনাদের সময় থাকবে 1 থেকে 1.5 মিনিট বা 2 মিনিট, তাই না? জি জি স্যার। তাহলে আমার দেখেন, আমি আনসারটা এইভাবে একটু দেখে নেন আপনারা, আমি জাস্ট দেখিয়ে দিলাম, ঠিক আছে? দেখ, জাস্ট এটা একই জিনিস, আমি মনে হয় যেটা করছি সেটাই। ওকে, তাহলে জি তাহলে আমরা যে জিনিসটা আপনাদের কাছে আমি বললাম, সেটা হচ্ছে যে আমাদের যে একটা, এই যে এতক্ষণ এই কথাগুলো বলতেছি, আমরা যখন একটা প্রোডাক্ট, যখন আমরা একটা যখন ইম্পোর্ট করে আনি, সেই প্রোডাক্টটা আমাদেরকে মালটা খালাস করার সময় পোর্ট অথরিটি থেকে এই ধরনের রেভিনিউ প্রোভাইড করে, দেন আপনি মালটা নিয়ে আসতে পারেন। তাহলে আমি একটা স্যাম্পল দেখি, এতক্ষণ যে আমরা যে বললাম ওগুলো আসলে কোথায় ক্যালকুলেট, আমি জাস্ট একটা আপনাদেরকে বোঝার জন্য, যেমন দেখেন, একটা একটা দিস ইজ দ্য বিল অফ এন্ড, একটা প্রোডাক্ট আনতেছে,
দেখেন যে প্রোডাক্টটা আনতেছে এটা একটা যে আমি যে একটা স্যাম্পল হিসাবে দেখা যাচ্ছে, একটা স্ক্রিন দেখা যাচ্ছে। জি স্যার। Yes, যেমন sir. যেমন দেখেন এই যে প্রোডাক্টটা আনতেছে এই প্রোডাক্টের কাস্টম ডিউটি আছে পার টনে 500 টাকা, রেগুলেটরি ডিউটি নাই, সাপ্লিমেন্টারি ডিউটি নাই, সেজন্য শূন্য। ভ্যাট আছে, এআইটি আছে, এটি আছে, এটিবি এখন নাই। তাহলে দেখেন এই ধরনের এই কাজটা কমপ্লিট করার পরেই দেখেন কাস্টমস অথরিটি একদম একদম লাইভ একটা আমি আপনাদেরকে একটা মানে দেখাচ্ছি, বিল অফ এন্ট্রি দেখাচ্ছি। এই এই কাজটা কমপ্লিট হওয়ার পরেই, এই রেভিনিউ গুলো জেনারেট করার পরেই আপনি একটি মাল আপনার বন্দরের বাইরে এনে আনতে পারবেন। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। শেয়ারটা চলে গেছে না? ওকে, দেখা যাচ্ছে শেয়ার আবার। জি স্যার। দেখা যাচ্ছে স্যার। এটা আমরা আপনি এটা করে নিতে হবে। আচ্ছা, এইটা একটু করে ইম্পোর্টস ফর এক্সপোর্ট। এই যদি কোনো প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করেন এক্সপোর্টের উদ্দেশ্যে, সেই ক্ষেত্রে আপনাকে ভ্যাট পে করতে হয় না। A goods bought for export without being the consumption inside the Bangladesh shall not be liable to pay the VAT. আপনি যদি কোনো প্রোডাক্ট আমদানি করতেছেন, উদ্দেশ্য হচ্ছে যে আপনি সেটা রপ্তানি করে দিবেন, তাহলে সেটার উপরে আপনাকে ভ্যাট পে করতে হবে না। এখন আসেন আমাদের আজকে লাস্ট চ্যাপ্টারটা, অ্যাডভান্স ট্যাক্স। যে আমরা এই অ্যাডভান্স ট্যাক্সটা কি জিনিস, আমরা অ্যাডভান্স ট্যাক্সটা একটু পড়ি। অ্যাডভান্স ট্যাক্সটা আমাদের আসলে আমাকে শোনা যাচ্ছে? আমার এখানে একটু সাউন্ডের প্রবলেম হচ্ছে। শোনা জি যাচ্ছে স্যার। স্যার। আচ্ছা, শোনা যাচ্ছে। আচ্ছা, অ্যাডভান্স ট্যাক্সটা কি জিনিস, এটা পড়ানোর আগে আমি আপনাদের কিছু কথা বলি। এই কথাগুলো যদি না বলি না, তাহলে আপনার জিনিসটা ধরতে পারবেন না। আপনারা হয়তো বলতে পারেন, এই যে একটু আগে যে আমি একটা কেস দেখাইছি, ভ্যাট এবং একটা কেস দেখালাম না একটু আগে, যে জি আমরা স্যার। দেখি এই জায়গাটা দেখি আমরা, হুম, খেয়াল করেন এই ভ্যাট এবং এটি। আমি এখন এটিটা আপনাদের কাছে পড়াবো। খেয়াল করেন এই ভ্যাটের ডিটারমিনেশন ভ্যালু মানে ভ্যাট যে ফিগারটার উপরে ক্যালকুলেট হবে সেটা এবং এটি যেটার উপরে ক্যালকুলেট হবে, ফিগার দুটোটা সেম। সেম কিনা? দুটোটা ফিগার জি সেম স্যার। না? জি। জি স্যার। আচ্ছা, এখন আপনাদের কাছে কথা আসতে পারে যে দুটোটা ফিগার যদি সেম হয়ে থাকে, তাহলে 15% একবার, 3% একবার না দিয়ে দুটোর 18% দিলে তো সেম একই রেজাল্ট আসে, আসে কিনা? জি স্যার আসে। আসে। আচ্ছা, এই কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আসলে এই এটা হচ্ছে যে একটা সিকিউরিটি মানি। এটা কোনো গভর্নমেন্টের রেভিনিউ না। গভর্নমেন্ট অ্যাডভান্স এই সিকিউরিটি মানিটা নিয়ে রাখে, পরবর্তীতে কিছু কন্ডিশন মিট হলে এই সিকিউরিটি মানিটা আপনাকে ফেরত দিয়ে দিবে। তাহলে এখন আপনার মনে কোয়েশ্চেন আসতে পারে, ভাই এটা নেওয়ারও দরকার কি, ফেরত দেওয়ারও দরকার কি? কারণ এটা নিতে হইলেও আমাকে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হয়, আবার ফেরত দিতে গেলেও তো আমাকে কিছু অ্যাডমিনিস্ট্রেটিভ কাজ করতে হয়, তাই না? তাহলে সিকিউরিটি মানি হিসেবে রাখারও দরকার কি, ফেরত দেওয়ারও দরকার কি? এটার উদ্দেশ্যে আমি আপনাদেরকে একটু বলি। গভর্নমেন্ট, আমরা সাধারণত গভর্নমেন্ট যখন কোনো একটা প্রোডাক্ট বা কেউ যদি একটা প্রোডাক্ট বাইরে থেকে আনে, গভর্নমেন্ট ধরে নেয় সেই প্রোডাক্টটা আপনি বাংলাদেশের মার্কেটে এনে সেটা আপনি বিভিন্ন ভ্যালু এডিশন করে, বিভিন্ন প্রসেসিং করে, অথবা এক হাত থেকে আর এক হাত বদল হয়ে ভ্যালু এডিশন হয়ে কনজিউমারের কাছে যায়, তাই তো? এখন এই যে ভ্যালু এডিশন হচ্ছে, এই যে ভ্যালু এডিশনের উপর তো গভর্নমেন্টের ডিমান্ড, গভর্নমেন্টের একটা ট্যাক্স পাওয়ার রাইট রাখে। ওকে, এই যে বিভিন্ন পয়েন্টে যে এটা ভ্যালু এডিশন হচ্ছে, যতবারই এটা ভ্যালু এডিশন হবে, যত টাকাই ভ্যালু এডিশন হবে, সেটার উপরে গভর্নমেন্ট তার একটা রেভিনিউ পাবে। কিন্তু আমাদের এখন দেশে অনেক সময় দেখা যাচ্ছে কিছু অসাধু ব্যবসায়ী আছে যারা একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে, এই ইম্পোর্ট করার পরে এই প্রোডাক্টটা কোথায় বিক্রি করতেছে, কার কাছে বিক্রি করতেছে, কোথায় ভ্যালু এডিশন হচ্ছে, পরবর্তীতে এই ধরনের হিসাব নিকাশ গুলো গভর্নমেন্টের কাছে আর জমা দেয় না। এবং আমি এটা কোট করবেন না,
আমরা এমনও জানি, এমনও দেখি, এমনও শুনছি আমরা, একটা প্রতিষ্ঠান মনে করেন না, একটা ব্যক্তি সে আহ, একটা ট্রেড লাইসেন্স দিয়ে একটা বিজনেস হাউস ওপেন করে, সে ট্রেড লাইসেন্সটা দিয়ে একবারে একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে আনে, আনার পরে ওই কোম্পানিটাকে আর খুঁজে পাওয়া যায় না, ওই এন্টিটিটাকে আর খুঁজে পাওয়া যায় না যে মালটা কোথায় নিয়ে কোথায় বিক্রি করছে। তাহলে কিন্তু মালটা তো বাংলাদেশের মার্কেটে বিভিন্ন জায়গায় ভ্যালু এডিশন হয়ে কনজিউমারের কাছে গেছে। তাহলে এই হদিস না পাওয়ার কারণে গভর্নমেন্টেরও ওই পরিমাণ লোকবল নাই যে ওইটা কোথায় যাচ্ছে, কোথায় কত ভ্যালু এডিশন হচ্ছে সেগুলো কালেক্ট করে ভ্যালু এডিশনের উপরে রেভিনিউ এনশিওর করা। তো সেই জন্য গভর্নমেন্ট করছে কি, করে কি, যে ঠিক আছে তোমরা যে মালটা আনতেছো, এই মালটা আনার সময় আমাকে 3% সিকিউরিটি মানি দিবা বা 5% একটা একটা সিকিউরিটি মানি দিবা। পরবর্তীতে তুমি এটা কোথায় বিক্রি করতেছো, কার কাছে বিক্রি করতেছো, কোন রিটার্নে জমা দিচ্ছ, সেই যাবতীয় ইনফরমেশন গুলো যদি তুমি আমাকে প্রোভাইড করতে পারো বা করো, কন্ডিশন আছে করলে, দেন আমি তোমাকে এই টাকাটা ফেরত দিয়ে দিব। আমি কি বুঝাইতে পারছি আপনাদেরকে এতক্ষণ পর্যন্ত কি বললাম? জি স্যার। জি স্যার, বুঝতে তাহলে পেরেছি। স্যার এক্ষেত্রে স্যার সিকিউরিটি মানি এই ছিল ধরনের কাজ অসাধু করে। গভর্নমেন্ট তার রেভিনিউটা এনশিওর করার জন্য, অসাধু ব্যবসায়ীরা কোথায় কোন মালটা নিয়ে যাচ্ছে তার থেকে দেওয়ার জন্য গভর্নমেন্ট করে কি, আলাদা আলাদা একটা রেভিনিউ নিয়ে থাকে। দিস ইজ কল দ্য আগাম কর। দিস ইজ ওয়ান কাইন্ড এটা অফ কি স্যার সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রেই গভর্নমেন্ট করে থাকে? বলেন তো। মানে এটা কি সব ইন্ডাস্ট্রির ক্ষেত্রে এটা গভর্নমেন্ট করে থাকে? হ্যাঁ, মানে করে সব থাকে, সব সব ক্ষেত্রে করে থাকে, সব ক্ষেত্রে করে থাকে। কিছু এক্সেপশনাল তো আছে, এক্সেপশনালটা আমি আপনাদেরকে বলবো। ওকে, অ্যাডভান্স is basically business as is that it is collected at import stage. Okay, fine. This is one kind of security deposit. এতক্ষণ বললাম, এখানে খেয়াল করেন, এনবিআর impose the AT at import stage as it is found it difficult to realize the VAT at the business stage. বিভিন্ন স্টেজে যে ভ্যালু এডিশনে সেখান থেকে আপনার ভ্যাটটা ক্যালকুলেট করা গভর্নমেন্টের জন্য ডিফিকাল্ট হয়ে যায়। ট্রেডার্স ইউজুয়ালি ডু নট মেনটেন দ্য স্ট্যান্ডার্ড অ্যাকাউন্টিং সিস্টেম। যে ধরনের যারা ট্রেড করে তারা আসলে কোনো অ্যাকাউন্টিং সিস্টেম মেনটেন করে না, সেই কারণে গভর্নমেন্টের পক্ষে অনেক সময় তারাও ভ্যাটটা দিতে পারে না, গভর্নমেন্টের পক্ষে ভ্যাটটা কালেক্ট করে না। এনবিআর অলসো ডাজ নট হ্যাভ প্রপার লজিস্টিক। গভর্নমেন্টেরও ওরকম কোনো প্রপার লজিস্টিক বা ডিটেলস রয়েছে, অত ম্যান পাওয়ার থাকে না, যে একসা থাকে না এই আনডিটেক্টেড ভ্যাটটা কালেক্ট করা। সেই জন্য গভর্নমেন্ট একটা আগাম কর নিয়ে থাকে। আপনারা কি বুঝতে পারছেন কথাটা, আগাম কর কেন আসছে কথাটা? ইয়েস স্যার। আচ্ছা, এখন এটা একটু পরে আমরা আগাম কর আমরা নেসেসিটি অফ দ্য অ্যাডভান্স আদার দেন প্রডিউসার। খেয়াল করেন, আদার দেন প্রডিউসার অ্যান্ড ইম্পোর্টার নিডস টু পে 5%। যে কোনো একটা প্রোডাক্ট আপনি ইম্পোর্ট করে আনতেছেন কিন্তু আপনি প্রডিউসার না, আপনি ট্রেডার। মানে প্রডিউসার কারা? আমি একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে আনতেছি, সে ইম্পোর্ট করে আনে, সেটা দিয়ে আমি আমার র মেটেরিয়াল হিসাব করে আমি একটা প্রোডাক্ট তৈরি করতেছি। যেমন মনে করেন যে একটা সিমেন্ট ইন্ডাস্ট্রির কথা যদি বলে, সিমেন্ট ইন্ডাস্ট্রিগুলো কোম্পানিগুলো করে কি, তারা বাইরে থেকে ক্লিংকার ইম্পোর্ট করে আনে, র মেটেরিয়াল। এই ক্লিংকারটা তাদের ফ্যাক্টরিতে এনে সেটার উপরে সেটাকে প্রসেস করে আমাদের কাছে সিমেন্ট হিসাবে সিমেন্ট বাজারে বিক্রি করে থাকে। তাহলে আদার দেন প্রডিউসার, যারা প্রডিউসার না, যারা ইম্পোর্ট, যেসব ইম্পোর্টাররা প্রডিউস করে না, শুধুমাত্র ট্রেড করে, তাদের জন্য রেট হচ্ছে যে 5%। আবারও বলি, যারা ম্যানুফ্যাকচারার না, প্রডিউসার না, না হয়ে শুধুমাত্র একটা প্রোডাক্ট ইম্পোর্ট করে আনে এবং এনে সেই প্রোডাক্টটার আকার পরিবর্তন না করে অন্য জায়গায় বিক্রি করে দেয়, অন্য কাজের কাছে বিক্রি করে দেয়, ওই ধরনের ইম্পোর্টার ক্ষেত্রে আপনার ভ্যাট রেট হবে, রেট হবে 5%। আর যারা ইম্পোর্টার আন্ডার ফুলফিল সাম কন্ডিশন, শুধু মানে প্রডিউসার হলে হবে না, ওই প্রডিউসার গুলো যদি কিছু কন্ডিশন মিট করে, সেই ক্ষেত্রে দেখেন, আন্ডার ফুলফিল অফ দ্য সাম টার্মস এন্ড কন্ডিশন ডিটারমাইন বাই দ্য বোর্ড প্রডিউসার নিডস টু পে 3%। তাদের ভ্যাট হবে, সে এটি হবে সেক্ষেত্রে 3% অফ ম্যানুফ্যাকচার এটি ফর অল ইম্পোর্টেড গুডস অ্যান্ড ইম্পোর্ট স্টেজ। সোজা কথা হচ্ছে যে যেই ধরনের ইম্পোর্টার গুলা প্রোডাক্ট ইম্পোর্ট করে এনে, সে যদি প্রডিউসার হিসেবে ওই প্রোডাক্টটা আকার পরিবর্তন করে অন্য প্রোডাক্ট তৈরি করে থাকে, তাদের ক্ষেত্রে এটি রেট হচ্ছে 3%। আর যদি সে যদি প্রডিউসার না হয়, যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে আনে অ্যাজ এ ট্রেডার হিসাবে, সেক্ষেত্রে তার এটি রেটটা হবে 5%। 5% অফ 3% যাই হোক, এটা ক্যালকুলেটর ভ্যাট যেভাবে ক্যালকুলেট হয়, যে বেস ভ্যালুর উপরে ক্যালকুলেট, সেম ওয়েতে ক্যালকুলেট করা হয়। যেমন আমরা একটু আগে বলছিলাম, ভ্যাট এবং এআইটি আমরা একই মেথডে করি। যেমন অ্যাডভান্স অ্যাসেসেবল ভ্যালু, জাস্ট কাস্টম ডিউটি, অ্যাসেসেবল ভ্যালু, রেগুলেটরি ডিউটি, সাপ্লিমেন্টারি, দেন রেট অফ 3% অফ 5%। ক্লিয়ার সবাই? ইয়েস স্যার। ইয়েস এবং স্যার। এই যে 3% হওয়ার জন্য আপনি যে বললাম, আপনি যে 5% নয়, কিছু সামস কন্ডিশন, এখানে একটা কথা বলছি না, যে আন্ডার ফুলফিল সাম টার্মস এন্ড কন্ডিশন। এই সাম টার্মস এন্ড কন্ডিশন গুলো কি বলতেছে, যে আপনি তখনই 3% হতে পারবেন, আপনাকে ভ্যাট রেজিস্ট্রেশন থাকতে হবে, আপনি ইনপুট আউটপুট কোএফিসিয়েন্ট ফ্রম আপনাকে
প্রোভাইড করতে হবে, আপনাকে আইআরসি থাকতে হবে। দেন আপনাকে গত লাস্ট 12 মাসের যে আপনি ভ্যাট রিটার্ন সাবমিট করছেন সেটা একটা সার্টিফিকেট ডিক্লারেশন দিতে হবে। দেন আপনি প্রডিউসার হিসেবে আপনি 3% এটি দিতে পারবেন। স্যার আইআরসি কি? ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। আপনি যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে আনতে চান আপনাকে ইম্পোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট নিতে হবে। আপনি যদি কোনো প্রোডাক্ট এক্সপোর্ট করতে চান ইআরসি, এক্সপোর্ট রেজিস্ট্রেশন সার্টিফিকেট। এই ধরনের সার্টিফিকেট গুলো ছাড়া আপনারা এক্সপোর্ট ইম্পোর্ট বিজনেস করতে পারবেন না। এটা আপনার লাগবে না এটা। আচ্ছা, এখন আসেন এটি কখন অ্যাপ্লিকেবল না। এই যে এটিটা কিছু কিছু ক্ষেত্রে এটিটা আপনি অ্যাডভান্স ট্যাক্স না দিয়েও আপনি প্রোডাক্ট ইম্পোর্ট করে আনতে পারবেন। কখন কখন আপনাকে অ্যাডভান্স ট্যাক্স আগাম করটা দিতে হবে না, এটিটা দিতে হবে না। এক্সাম্পটেড গুডস ও সার্ভিস মেনশন ইন দ্য শিডিউল। আপনি আমাদের যে ফার্স্ট শিডিউলের কথা বলা আছে সেখানে যে এক্সাম্পটেড যে গুডস এবং সার্ভিস গুলোর কথা বলা আছে, ওই এক্সাম্পটেড গুডস এবং সার্ভিস গুলো যদি আপনি ইম্পোর্ট করে আনেন তাহলে আপনাকে এটি পে করতে হবে না। ইম্পোর্টেড গুডস ফ্রম সেমি গভর্নমেন্ট, ইউএন অথরিটি, এমবেসি, গভর্নমেন্ট অথরিটি, এই ধরনের অথরিটি গুলোর জন্য যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে আনেন, নট ফর সেল, তাদের নিজস্ব ইউজের জন্য। আবারও বলি, গভর্নমেন্ট যদি তার নিজস্ব ইউজের জন্য, সেমি গভর্নমেন্ট যদি গভর্নমেন্ট বলি আমরা, ইউএন অথরিটি, এমবেসি, এই ধরনের ইনস্টিটিউট গুলো যদি তাদের নিজস্ব ইউজের জন্য কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে আনে তাহলে সেটাতে অ্যাটি দিতে হবে না। ইম্পোর্ট গুডস আন্ডার দ্য লাইসেন্স অফ দ্য এক্সপোর্টেবল ইন্ডাস্ট্রি, যাদের সাধারণত আমাদের যে সকল এক্সপোর্টেবল ইন্ডাস্ট্রি গুলো আছে, সাধারণত আমাদের গার্মেন্টস, ওরা যখন তাদের কোনো র মেটেরিয়াল বা অন্যান্য জিনিস ইম্পোর্ট করে আনে সেই ক্ষেত্রে তাদেরকে এটি পে করতে হবে না। ইম্পোর্ট গুডস ইন দ্য নেম অফ প্রেসিডেন্ট অ্যান্ড আন্ডার প্রেসিডেন্সিয়াল অ্যাক্ট, আপনি প্রেসিডেন্সি অ্যাক্ট অনুযায়ী প্রেসিডেন্টের জন্য যদি কোনো প্রোডাক্ট আনে, ওই ধরনের আনে, সে আপনাকে এটি পে করতে হবে না। ইম্পোর্টেড গুডস রিলিফ ফর দ্য পারপাস অফ আন্ডার এসআরও, আপনি রিলিফ পারপাসে, ত্রাণ সামগ্রীর জন্য যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে আনেন সেক্ষেত্রে আপনাকে এটি দিতে হবে না, সেটা এসআরও হচ্ছে 61 নাম্বার এসআরও। ইম্পোর্টেড গুডস ফর ডিফেন্স স্টোর, ডিফেন্সের বিভিন্ন আমাদের যে সামরিক খাতে যদি কোনো প্রোডাক্ট ইম্পোর্ট করে আনে সেটার জন্য আপনাকে এটি দিতে হবে না, অর্ডার নাম্বার দিস। তারপরে বলতেছে পাওয়ার সেক্টরের ডেভেলপমেন্টের জন্য যদি কোনো যে ধরনের আনেন সেগুলোর উপরে আপনাকে এটি পে করতে হবে না। তাহলে এই সকল ক্ষেত্র ছাড়া আপনি সকল ক্ষেত্রে আপনাকে এটি পে করতে হবে। এটা কোথায় বলা আছে? এসআরও নাম্বার 151। প্লিজ আপনারা একটু নোট ডাউন করে নেবেন। এসআরও নাম্বার 151 সার্চ করলে গুগলে যে পাবেন, ওখানে ডিটেলস পাবেন এটি সম্বন্ধে। স্যার, স্যার, বাংলাদেশের পার্সপেক্টিভেও কি ইউএন অথরিটি এই এক্সামশনটা পাবে? অবশ্যই। আমাদের যে ইউএন অথরিটি গুলো আছে, তাদের ইউএন অথরিটি গুলো যখন তাদের নিজস্ব ইউজের জন্য কোনো প্রোডাক্ট যদি ইম্পোর্ট করে আনে সেগুলো আপনাকে আইটি দিতে হবে না। ওকে স্যার। ক্লিয়ার সবাই? জি স্যার, ক্লিয়ার। ওকে, আমার ক্লাস আজকে এখানে শেষ। এখানে শেষ। আমাদের নেক্সট ক্লাসে আমরা দেখব ইনপুট ট্যাক্স ক্রেডিট। আমার কি শেয়ারটা আছে? ইনপুট ট্যাক্স ক্রেডিট সম্বন্ধে আমরা দেখবো নেক্সট ক্লাস যখন হবে, মেবি এটা ঈদের পরেই হবে। আচ্ছা, এই ফাঁকে আমি কোনটা, হ্যাঁ দিয়ে দিব। আপনাদের ক্যাপ্টেনের সাথে যোগাযোগ করবেন, ওরা ওরা আমার থেকে নিয়ে নিবে, আমি আপনাদেরকে দিয়ে দিব। হ্যাঁ, এখন দিতে হলে একটু সময় লাগবে, তারপর একটু বসেন, তাহলে দিয়ে দিই, একবার উঠে যায়, নাহলে আমি আবার একটু ওয়েট করেন। স্যার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন, এখন কোশ্চেন করতে থাকেন, যার যত কোশ্চেন থাকবে। স্যার এই যে শিডিউল ফার্স্ট, এটা কি স্যার আমাদের মুখস্থ করা লাগবে? না রে ভাই, মুখস্থ করে পারবেন না। আপনি শিডিউলটা দেখছেন? আপনার ভ্যাটের বইটা কিনছেন? না স্যার, কিনে নেই এখনো। বইটা কিনেন, ওখানে দেখেন। বাই দা ভাই, ওকে স্যার। আজকে আমাদের এখানে এখন প্রায় নাম্বার অফ মেম্বার হচ্ছে অ্যারাউন্ড 108, 108 জন আছে। এই 108 জনের ভিতরে লাস্ট ক্লাসে আমার লাস্ট একটা ক্লাসও করেন না, আজকে ফার্স্ট টাইম আসছেন, এমন কেউ কি আছি? জি স্যার। না স্যার, না। কেউ আছি আমরা? জি স্যার আছি। জি স্যার। একজন। আর স্যার আমিও ফার্স্ট ক্লাস। ওকে, আপনার একটু কষ্ট করে লাস্ট দুইটা ক্লাসের সিনপসিসটা একটু কষ্ট করে নিয়ে নেবেন। আমি কথাটা বলার উদ্দেশ্যটা হচ্ছে যে আর কেউ কি আছে আমরা দুইজন ছাড়া? কামরুন নাহার এবং অন্যান্য আপনাদেরকে দেখেন এই সিনপসিসটা দিয়ে দিছি, চ্যাট বক্স থেকে ডাউনলোড করতে থাকেন। ডাউনলোড করতে যতক্ষণ লাগে, আচ্ছা ইন দি মিনিট আমি একটা কাজ করে আপনাদেরকে আজকের এমসিকিউ কোয়েশ্চেনটা দিয়ে দিই। হ্যাঁ, একটু